মুভির শুরুতেই আমরা দেখি মায়া এবং জেমি একটা শান্ত গ্রামের বাড়িতে গেছে, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না এই বাড়িটি তাদের সম্পূর্ণ জীবন ওলট পালট করে দিতে চলেছে। এরপর তারা যখন জানতে পারে যে মায়া গর্ভবতী, তখন তারা অনেক খুশি হয়। কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না, কারণ জেমির দাদি মেভকে তার বাড়ির সামনে মৃত অবস্থায় পাওয়া যায়। মেভ তার নাতি জেমির ভীষণ কাছের ছিলেন, এই কারণেই তিনি তার এই বাড়িটা জেমিকে উইল করে দিয়ে গিয়েছিলেন। এরপর মায়া এবং জেমি গ্রাম্য বাড়িতে বসবাস করার সিদ্ধান্ত নেয়, কারণ বাড়িটি আকারে বড় ছিল এবং তাদের আসন্ন সন্তানকে লালন পালনের জন্য উপযুক্ত মনে হয়েছিল। তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই নিয়া তাদের স্বাগত জানায়। তারপর নিয়া বলে এই বাড়ির ব্যাপারে তাদের অদ্ভুত একটা বিষয় জানা প্রয়োজন। নিয়া ব্যাখ্যা করে মেভ বাড়ির বাগানের কাছে সব সময় মাংসের টুকরো রেখে দিতেন, যাতে সেখানকার জীবেরা খুশি থাকে। নিয়া জানায় এই জীবগুলোকে রেড ক্যাপ বলা হয়। মেভ বহু বছর ধরে তাদেরকে খাবার দিয়ে আসছেন, কিন্তু পরে মেভ এই কাজটা করা বন্ধ করে দেন। এরপর নিজের পরিবারের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেন। কিছুদিন পর তার স্বামী নিউমোনিয়ায় মারা যায়, তারপর তার ছেলেও মারা যায়। মেভ এই সমস্ত ঘটনার জন্য নিজেকেই দোষী মনে করতে শুরু করেন, কারণ তার বিশ্বাস ছিল এই সবকিছুর পেছনে রেড ক্যাপদের হাত রয়েছে। এই কারণেই মেভ বলে গিয়েছিলেন যাই ঘটুক না কেন এই জীবদের খাবার দেওয়া কখনো বন্ধ করা যাবে না। তাদের খাবার দেওয়া বন্ধ হলে বড় ধরনের বিপদ হতে পারে। তবে মায়া এবং জেমির এই গল্পটা বিশ্বাস হয় না, কিন্তু মেভের প্রতি সম্মান দেখিয়ে তারা নিয়াকে কথা দেয় যে তারা এই নিয়মটা মেনে চলবে। এরপর তারা নিয়াকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়। কয়েক ঘন্টা পর দুজনে তাদের পছন্দ মতো বাড়িটি সাজাতে শুরু করে। দিন যত এগোতে থাকে তারা তাদের নতুন বাড়িতে আগের চেয়ে অনেক বেশি সুখী বোধ করতে শুরু করে। পরের দিন তারা দুজনে কাছের একটা ছোট্ট শহরে কেনাকাটা করতে যায়। সেখানে দোকানের মালিক মেভের সাথে কাটানো তার সোনালী দিনগুলোর কথা তাদেরকে শোনায়। সে বলে মেভ তার খুবই প্রিয় বন্ধু ছিলেন, এই কারণে সে মায়া এবং জেমির কাছ থেকে জিনিসপত্রের কোনো দাম নেয় না। সে জানায় এই জিনিসগুলো তাদের জন্য একটি স্বাগত উপহার। এরপর দুজনেই নিয়া যেখানে কাজ করে সেই জায়গার দিকে রওনা দেয়। পথের মধ্যে তারা একটা পুরনো গাড়ির পাশ দিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটি রাগী কুকুর তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। তারা কোনো বড় ঝামেলায় জড়াতে চায়নি, তাই দ্রুত সেখান থেকে সরে পড়ে। কিন্তু তারা বুঝতে পারেনি গাড়িটির মালিক খুবই অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। কিছু সময় পর তারা সেই বারে পৌঁছায় যেখানে নিয়া ওয়েট্রেস হিসেবে কাজ করে। শুরুতে সেখানে উপস্থিত লোকজন কিছু মুহূর্তের জন্য তাদের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সবাই তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। মায়া এবং জেমি সেখানে বসা এক বৃদ্ধের সাথে গিয়ে বসে, কিন্তু বৃদ্ধ মানুষটি অতিরিক্ত মাত্রায় মাতাল ছিল। সে ধীরে ধীরে পাগলামি করতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে বার থেকে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে নিয়া তাদের কাছে এসে বসে। নিয়া মায়াকে জিজ্ঞেস করে সে আজ সকালে রেড ক্যাপদের খাবার দিয়েছে কিনা। মায়া হেসে বলে সে এই বিষয়টি একদমই ভুলে গেছে। এই কথা শুনেই নিয়ার চেহারায় স্পষ্ট উদ্বেগের ছাপ ফুটে ওঠে। সে মায়াকে একা তার সাথে কথা বলার জন্য অনুরোধ করে। নিয়া তাকে বুঝিয়ে বলে যে রেড ক্যাপদের খাবার না দেওয়া হলে তারা চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং তাদের মারাত্মক ক্ষতি করতে পারে। সে মায়ার কাছে মিনতি করে যাতে মায়া প্রতিদিন সকালে রেড ক্যাপদের খাবার দেয়, কিন্তু মায়া তার কথায় রাজি হয় না। এরপর মায়া জানায় শহরে থাকার সময় তারা কিছু অপরাধীর দ্বারা আক্রান্ত হয়েছিল, তাই এখন সে তার নতুন বাড়িতে সম্পূর্ণ নিরাপদ বোধ করছে। অবশেষে মায়া নিয়াকে কথা দেয় সে নিজেই প্রতিদিন ওই জীবগুলোকে খাবার দেবে। এই কথা শুনে নিয়া স্বস্তি পায় এবং মায়াকে ধন্যবাদ জানায়। এদিকে মাতাল বৃদ্ধ মানুষটি তার কুকুরকে নিয়ে বাড়ির দিকেই ফিরছিল। হঠাৎ তার কুকুরটি রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বৃদ্ধ মানুষটি কুকুরটিকে খুঁজতে খুঁজতে জঙ্গলে প্রবেশ করে। ঠিক তখনই সে দেখতে পায় একটি ছোট্ট মেয়ে একা বসে কাঁদছে। মেয়েটির কি হয়েছে তা দেখতে তার কাছে সে এগিয়ে যায়। তবে পুরো ঘটনাটাই আসলে একটা ফাঁদ ছিল। ঠিক পরের মুহূর্তেই সেই মেয়েটির কারণে বৃদ্ধ লোকটি আক্রান্ত হয়ে পড়ে। পরের দিন সকালে রান্নাঘর থেকে আসা শব্দে মায়া এবং জেমির ঘুম ভেঙে যায়। দুজনেই দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে মানুষগুলো ছিল স্থানীয় একটি পরিয়াল। বাড়ির বড় বড় সমস্যাগুলো ঠিক করতেই তারা এসেছিল। পরিচয়ের পর মিস্টার উন তাদের বলেন আমাদের উপস্থিতিতে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, যত দ্রুত সম্ভব বাড়ির সমস্ত কাজ শেষ করে ফেলবো। কিন্তু তার কিছু আচরণ মায়ার নজর কাড়ে। মায়া ভাবে হয়তো কিছু একটা রহস্য আছে। এরপর তাদের কাজ শেষ করার দায়িত্বে রেখে মায়া এবং জেমি কেনাকাটা করতে বাইরে চলে যায়। কিন্তু তখনই পরিবারের এক ছেলে কিলিয়ান খুবই অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বাড়ি থেকে কিছু জিনিস চুরিও করতে শুরু করে। এদিকে মায়া এবং জেমি মেভের খবর দেখতে যায়। শহরের পাদ্রিও তাদের সাথেই ছিল। পাদ্রি তাদের জিজ্ঞেস করেন এটি তাদের প্রথম সন্তান কিনা। মায়া প্রকাশ করে বহু বছর আগে অন্য এক পুরুষের সাথে তার সম্পর্ক ছিল। সেই পুরুষের কিছু ভুলের কারণে সে তার সন্তানকে হারিয়েছিল। তবে মায়ার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত যা ঘটেছে তা হয়তো ভালোর জন্যই হয়েছে, কারণ সেই সন্তান জন্ম নিলে তাকে একজন খুব খারাপ বাবার সাথে জীবন কাটাতে হতো। পাদ্রি বলেন তিনি তার সাথে একমত হতে পারছেন না, তবে তিনি আশা করেন মায়া তার বর্তমান জীবনে শান্তি খুঁজে পাবে। এরপর জেমি মেভের কবরে এক গুচ্ছ ফুল রাখে। তারপর সে পাদ্রিকে জিজ্ঞেস করে তার পরিবারের বাকি সবাইকে কোথায় দাফন করা হয়েছে। পাদ্রি জানায় মেভকে তার স্বামীর সাথেই দাফন করা হয়েছে, তবে তাদের সন্তানের জন্য স্মৃতির প্রতীক হিসেবে কেবল একটা পাথর রাখা হয়েছে। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে তার সন্তানের মৃতদেহ কেন পরিবারের সাথে দাফন করা হয়নি। তখন পাদ্রি জানায় তার সন্তানদের মৃতদেহ কখনো পাওয়াই যায়নি। মায়া জিজ্ঞেস করে মেভের
মেভের সন্তান কি সত্যিই নিউমোনিয়ায় মারা গেছে, কিন্তু পাদ্রি এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেননি। এখান থেকেই মেভের পরিবারের সাথে ঠিক কি ঘটেছিল এই রহস্য মায়া এবং জেমির কৌতূহল বাড়িয়ে দেয়। কয়েক ঘন্টা পর মায়া নিয়ার সাথে দেখা করতে যায়। নিয়া তাকে জানায় সেদিন বারে থাকা বরি নামের সেই মাতাল বৃদ্ধ নিখোঁজ হয়ে গেছে। তবুও নিয়া তাদের খুব বেশি চিন্তা করতে নিষেধ করে। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে তাদের বারে চা খাওয়ার আমন্ত্রণ জানায়। জেমি একটা হাসি দিয়ে গাড়ির কাছে চলে যায়। তবে মায়া নিয়ার সাথে একা কথা বলার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সে নিয়ার কাছে মেভের সন্তানের মৃতদেহ নিখোঁজ হওয়ার পেছনের রহস্য জানতে চায়। নিয়া তখন তাকে জানায় মেভ তার অসুস্থ স্বামীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এই কারণেই তিনি রেড ক্যাপের সাথে একটা চুক্তি করেছিলেন। চুক্তিটি ছিল রেড ক্যাপরা তার সন্তানকে নিয়ে যাবে এবং বিনিময়ে তার স্বামীকে সুস্থ করে তুলবে। মায়া এই কথাটা বিশ্বাস করে না। মায়া জিজ্ঞেস করে মেভ মানসিক ভারসাম্য হারিয়ে নিজের সন্তানের সাথে কোনো অঘটন ঘটিয়েছিলেন নাকি। এই কথা শুনে নিয়া খুবই রেগে যায়। সে স্পষ্ট ভাষায় জানায় মেভ কখনো তার সন্তানদের কোনো ক্ষতি করতেই পারেন না। তিনি পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসতেন। নিয়া তখন প্রকাশ করে যে মেভ আসলে সবাইকে রক্ষা করেছিলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি রেড ক্যাপদের মানব জগতে প্রবেশ করা থেকে আটকিয়ে রেখেছিলেন। এই কথোপকথনের পর মায়া এবং জেমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। পথের মধ্যেই মিস্টার ওনের সন্তানের সাথে তাদের দেখা হয়। তারা তাদের হেনস্থা করতে শুরু করে। জেমি যখন সেই দুষ্ট ভাই বোনদের সাথে বকাবকি করছে তখন মায়া বাথরুমে চলে যায়। হঠাৎ করেই মায়া ভয়ে চিৎকার করে ওঠে। সে দেখতে পায় বড় ছেলে ইভান জানালা দিয়ে তার দিকে তাকিয়ে আছে। বাথরুমের এই ঘটনার পর মায়া এবং জেমি তাদের বাচ্চাদের আচরণ নিয়ে আলোচনা করতে মিস্টার ওনের কাছে চলে যায়। মিস্টার ওন যা ঘটেছে তার জন্য ক্ষমা চান। তিনি তার বাচ্চাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে জেমি তখনও খুবই রাগী ছিল। বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই সে তার রাগ ঝাড়ার জন্য পাঞ্চিং ব্যাগে অনুশীলন শুরু করে। এদিকে মায়া বাগানে রেড ক্যাপদের জন্য মাংসে ভরা একটা পাত্র রেখে আসে, কিন্তু সে বাড়ির ভেতরে যাওয়ার আগেই বনের দিকের দরজা খোলার শব্দ শুনতে পায়। সে পেছন ফিরে মাংসের পাত্রটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পলকের মধ্যেই সব মাংস গায়েব হয়ে গেছে। পরের দিন আরো একটা ঘটনা ঘটে। মিস্টার উনের বাচ্চারা দোতলা থেকে একটা জানালা ভেঙে ফেলে। কাঁচের টুকরোগুলো মায়ার গায়ে পড়ার উপক্রম হয়েছিল। এটি দেখে জেমির রাগ চরমে পৌঁছায়। সে তাদের তিনজনকেই তাদের কাছ থেকে দূরে থাকতে বলে। তবে মায়া পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে জেমিকে এইসব বাদ দিতে বলে। এরপর মায়া ইভানের সাথে বসে কথা বলে। তার আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় তার মানসিক সমস্যা ছিল। তার আসল বয়স বা শারীরিক শক্তি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তা সত্ত্বেও তার বাবা তার অবস্থার প্রতি বিন্দুমাত্র পরোয়া করেনি, বরং তাকে খুবই নির্মমভাবে মারধর করেছিল। মায়া এটি দেখে মিস্টার ওনকে ইভানকে মারতে নিষেধ করে। পরিস্থিতি শান্ত হওয়ার পর মায়া এবং জেমি বাড়িতে ফিরে আসে। সেখানে যে হাঙ্গামা সৃষ্টি করেছিল তার জন্য মায়া জেমিকে বকাবকি করে। এই সমস্ত ঝামেলা থেকে দূরে থাকার জন্য মায়া জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিয়া যে জীবগুলোর কথা বলেছিল সে তাদের খুঁজে দেখতে চেয়েছিল। কিছু দূর হাঁটার পর সে বড়ির সেই ছোট্ট কুকুরটিকে দেখতে পায়। মনে হচ্ছিল কুকুরটি চায় মায়া যেন তাকে অনুসরণ করে। এরপর মায়া কুকুরটির পিছু নেয়। কুকুরটি মায়াকে জঙ্গলের খুব গভীরের একটা অংশে নিয়ে যায়। সেখানে মায়া পাথরের তৈরি অদ্ভুত একটা পুরনো কুড়ে ঘরের মতো ভবন দেখতে পায়। কৌতূহলের বশে মায়া ঘরটির ভেতরে প্রবেশ করে। ভেতরে সে নিচের দিকে নেমে যাওয়া একটা বিশাল সর্পিলাকার সিঁড়ি দেখতে পায়। এটি দেখে সে কুকুরটির পিছু নেওয়া বাদ দেয়। এর কিছুক্ষণ পরেই কুকুরটি দ্রুত উপরের দিকে চলে যায়। মুহূর্তের মধ্যেই মায়ার চোখের আড়াল হয়ে যায়। কুকুরটিকে খুঁজতে খুঁজতে মায়া ইভানকে দেখতে পায়। সে জঙ্গলের মাঝখানে একা দাঁড়িয়েছিল। মায়া তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন সে বুঝতে পারে তার বাবা তাকে আবারও মেরেছে। এই কারণে সে এখানে বিশ্রাম নিতে এসেছে। তার এই অবস্থা দেখে মায়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইভান মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে সে তাকে ভালোবাসে। তার শারীরিক শক্তি ছিল প্রচন্ড, তাই মায়া তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এই ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনেই মাটিতে পড়ে যায়। কিছু সময় পর মায়া দ্রুত বাড়ি ফিরে আসে। সে জেমিকে তার সাথে আসতে বলে, কারণ তার দেখানোর মতো খুবই গুরুত্বপূর্ণ কিছু আছে। জেমি অবাক হলেও তার সাথে যেতে রাজি হয়। বনে পৌঁছে মায়া তাকে জানায় ইভান তার সাথে জোর করার চেষ্টা করেছিল। জেমি রাগে ফেটে পড়ার আগেই মায়া তাকে জানায় সে ইভানকে হত্যা করে সেখান থেকে পালিয়ে এসেছে। সে আরো বলে সেখানে হঠাৎ কিছু অদ্ভুত জীব এসে তাকে বাঁচিয়েছিল। কিন্তু জেমি বিভ্রান্ত হয়ে পড়ে। মায়ার কথায় সে বিশ্বাস করতে পারছিল না। এতে মায়া আরো বেশি মর্মাহত হয়। এরপর জেমি তাদেরকে বলে শহরে অপরাধীদের দ্বারা আক্রান্ত হওয়ার পর থেকে মায়া আর আগের মতো নেই। এরপর জেমি শহরের বারে যায়। সেখানে সে কিলিয়ান এবং আইসলিং এর দেখা পায়, যারা ইভানের ভাই বোন ছিল। তারা জেমিকে জিজ্ঞেস করে তাদের বড় ভাই কোথায়। জেমি বলে সে জানে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই সে ইভানের হাত থেকে পালিয়ে আসার ঘটনা এবং হঠাৎ উপস্থিত হওয়া অদ্ভুত জীবগুলোর কথা ভাবে। ঠিক তখনই আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটি রহস্যময় জীব হঠাৎ তার বাড়ির ভেতরে প্রবেশ করে। মায়া ভাবে সে হয়তো রেড ক্যাপদেরই একজন হবে, তাই সে শান্ত থাকার চেষ্টা করে। জীবটি তার কাছে এসে অদ্ভুত এক ভাষায় তার সাথে কথা বলে। মায়া তার একটা কথাও বুঝতে পারে না। কিছুক্ষণ পর জীবটি মাটিতে একটা ব্যাগ ফেলে দ্রুত হেঁটে চলে যায়। মায়া এই সুযোগে জীবটির অস্তিত্বের প্রমাণ হিসেবে একটা ছবি তোলার চেষ্টা করে, কিন্তু কৌতূহলের বশে সে ব্যাগটি খুলে ফেলে। ভেতরের দৃশ্য দেখে সে শিউরে ওঠে। ব্যাগের ভেতরে ছিল ইভানের কাটা মাথা। কিছুক্ষণ পর জেমি বাড়িতে ফিরে আসে। মায়া দ্রুত দৌড়ে গিয়ে তাকে সবকিছু দেখায়। ব্যাগের ভেতরে কাটা মাথাটি দেখতে পেয়ে জেমি ভয়ে জমে যায়। মায়া তাকে রেড ক্যাপদের তোলা ছবিগুলো দেখানোর চেষ্টা করে, কিন্তু
অদ্ভুত বিষয় হলো ক্যামেরাটি জিপটির কোনো ছবি রেকর্ড করতে পারেনি। ততক্ষণে তারা দুজন দেখতে পায় মিস্টার ওন তার সন্তানদের নিয়ে বাড়ির বাইরে এসে হাজির হয়েছেন। ইভান নিখোঁজ হওয়ার কারণে মায়া এবং জেমির কাছ থেকে জবাব চাইতে এসেছেন। জেমি দরজার পেছন থেকেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে স্পষ্ট বলে দেয় ইভানের নিখোঁজ হওয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু মিস্টার ওন তার কথা শুনতে অস্বীকার করেন। তাদেরকে ভয় দেখানোর জন্য জেমি বলে সে পুলিশ ডাকবে। মিস্টার ওন পিছু হটার ভান করেন। তিনি বলেন তারা সবাই সেখান থেকে চলে যাবেন, কিন্তু তার মনে অন্য কোনো পরিকল্পনা ছিল। একই সাথে কিলিয়ান এবং আইসলিং বাড়ির চারপাশ থেকে ভেতরে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। মায়া বুঝতে পারে পরিস্থিতি তখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সে নিজেকে বাঁচাতে উপরের তলায় ছুটে যায়। সেখানে হঠাৎ আইসলিং তার সামনে এসে হাজির হয়। ভয়ে মায়ার হাত থেকে ব্যাগটি পড়ে যায়। আইসলিং যখন উকি দিয়ে ভিতরে দেখে তখন সে তার ভাইয়ের কাটা মাথাটি দেখতে পায়। সে তার পরিবারকে জানাতে তাৎক্ষণিকভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মায়া এই সুযোগে রেড ক্যাপদের এলাকার দিকে দৌড়ে যায়। এদিকে জেমি তার ল্যাপটপ চালু করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে, কারণ সবগুলো ফোন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মিস্টার ওন যখন জানতে পারেন তার ছেলের কি হয়েছে, তখন তিনি আইসলিংকে সাথে নিয়ে পেছনের দরজা দিয়ে গোপনে বাড়িতে প্রবেশ করেন। তারা একটা ফায়ার বটল ব্যবহার করে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। জেমি আতঙ্কিত হয়ে একটি লুকানোর জায়গা খুঁজতে থাকে। সে বড় একটা বুক কেস দিয়ে একটা ঘরের দরজা বন্ধ করে দেয়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় মায়া হয়তো এখনো দোতলাতেই আছে। তাই সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে সিঁড়িতে আসবাবপত্র রেখে পথ আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে যখন একটা ঘরে নিজেকে বন্দি করে তখন সে দেখতে পায় কিলিয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে ফাইট শুরু হয়, তবে কিলিয়ান সহজেই তাকে পরাস্ত করে। মিস্টার ওন জেমির কাছে এসে জিজ্ঞেস করেন তার ছেলের বাকি অংশ কোথায়। জেমি তখন বলে সে নির্দোষ এবং ইভানের সাথে যা ঘটেছে তার পেছনে রেড ক্যাপদের হাত রয়েছে, কিন্তু তাদের কথা কেউই আর বিশ্বাস করে না। মিস্টার ওন তাকে মায়ার অবস্থান বলতে বলেন। তিনি নিশ্চিত করেন এই পুরো বিষয়টির আসল কারণ হলো মায়া। একই সময়ে মায়া জঙ্গলের মাঝখানে রেড ক্যাপদের পাথরের বাড়ির দিকে দৌড়াচ্ছে। সে তাদের কাছে জীবন বাঁচাতে আকুতি জানায়। মায়া প্রতিশ্রুতি দেয় তারা যদি তার স্বামীর জীবন বাঁচায় তবে তারা যা চায় সেটাই দেবে। এরপর মায়া বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু হঠাৎ করে আইসলিং তাকে সেখানে দেখতে পায়। আইসলিং কোনো দ্বিধা ছাড়াই মায়াকে আক্রমণ করে। এদিকে মিস্টার ওন তার ছেলেকে নির্দেশ দেন একবারের জন্য জেমিকে শেষ করে দিতে। এরপর তারা নিজেরাই মায়ার সাথে বোঝাপড়া করতে যায়, কিন্তু তাদের পরিকল্পনা সম্পূর্ণ করার আগেই একটা রেড ক্যাপ হঠাৎ করে লাফিয়ে কিলিয়ানের উপরে পড়ে। সে পেছন থেকে বারবার কিলিয়ানকে ছুরিকাঘাত করে। মিস্টার ওন তাৎক্ষণিকভাবে শক্ত একটি কাঠের লাঠি দিয়ে জিপটিকে আঘাত করে। সেই জিপটি মাটিতে পড়ে যায়। তারা সেটির কাছে গিয়ে দেখার চেষ্টা করে যে সেটি কি ধরনের জিপ। ঠিক তখনই ছাদের উপরে আরো একটা রেড ক্যাপের আবির্ভাব ঘটে। সে উপর থেকে একটা খঞ্জর ছুঁড়ে মারে। খঞ্জরটি সরাসরি কিলিয়ানের গায়ে লাগে। এদিকে প্রথম রেড ক্যাপটি তার শেষ শক্তিটুকু দিয়ে তার অস্ত্রটি মিস্টার ওনের দিকে ছুঁড়ে মারে। এবার মিস্টার ওনের মনেও ভয় জেঁকে বসে। সে তার ছেলেকে চিৎকার করে বন্দুক নিয়ে আসতে বলে। এরপর সে তার হাতের লাঠি দিয়ে আহত জিপটিকে পিষে ফেলে। এদিকে বাড়ির বাইরে আইসলিং পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ রেড ক্যাপদের একটা পুরনো দল তার সামনে হাজির হয়েছিল। তারা তাকে মায়ার কাছ থেকে টেনে দূরে নিয়ে যায়। তারপর তারা খুবই নির্মমভাবে চারিদিক থেকে আইসলিংকে আক্রমণ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে কিলিয়ান একটি অস্ত্র জোগাড় করতে দৌড়ায়, কিন্তু সামনের দরজার কাছে আরো একটা জিপ হঠাৎ করে তার সামনে হাজির হয়। কিলিয়ান ভয়ে পালিয়ে গিয়ে একটা ঘরে লুকিয়ে পড়ে। সঠিক সুযোগ পেয়ে সেই জিপটিকে আক্রমণ করে। এরপরে সে রেড ক্যাপদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাকি সব জিপ তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। এদিকে যে রেড ক্যাপগুলো মায়াকে বাঁচিয়েছিল তারা আইসলিংদের উপরে আক্রমণ অব্যাহত রাখে। ধীরে ধীরে আইসলিং এর শক্তি কমতে শুরু করে। সে আর পালাতে পারে না। এদিকে মিস্টার ওন যখন এই পুরো বিশৃঙ্খলার মধ্যে নিজেকে একা দেখতে পান তখন তিনি গাড়ির ট্রাঙ্ক খুলে একটা বন্দুক বের করেন। ঠিক একই সময়ে কিলিয়ানও তাদের পেছনে এসে হাজির হয়। মিস্টার ওন সিদ্ধান্ত নেন তার পালানো উচিত। তিনি গাড়িতে বসে সব দরজা বন্ধ করে দেন, কিন্তু গাড়িটি নড়ে চড়ে ওঠার আগেই একটি রাগী জিপ তাদের কাছে এসে কিলিয়ানকে আক্রমণ করে। মিস্টার ওন তাকে বাঁচাতে গাড়ির জানালা ভেঙে ফেলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিলিয়ান তার বাবার কোলেই মারা যায়। মিস্টার ওন পুরোপুরি ভেঙে পড়েন। তিনি তার সন্তানদের ভুলভাবে বড় করার জন্য ক্ষমা চাইতে শুরু করেন। একই সময়ে জেমি একটা বিছানার নিচে লুকিয়েছিল। যখন সে অনুভব করে বাইরের পরিবেশ কিছুটা শান্ত হয়েছে তখন সে বাগানের দিকে বেরিয়ে আসে। সেখানে সে রেড ক্যাপদের আইসলিং এর মৃতদেহ ছিঁড়ে ফেলতে দেখে। জেমি অবিলম্বে কাছেই পড়ে থাকা একটি ফ্রাইং প্যান তুলে জিপগুলোর মধ্যে একটিকে আক্রমণ করে, কিন্তু অবাক করার বিষয় হলো জিপটি জেমির প্রতি কোনো শত্রুতার ভাব দেখায় না। তখনই জেমি বুঝতে পারে এই জিপগুলো আসলে তাদেরকে সাহায্য করতে এসেছিল। এরপর জেমি দ্রুত মায়ার দিকে দৌড়ে যায়। মায়ার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। ঠিক তখনই বন্দুক হাতে মিস্টার ওন সেখানে হাজির হয়। তিনি গুলি করে রেড ক্যাপদের একজনকে হত্যা করেন। বন্দুকের গুলির শব্দ শুনে বাকি জিপগুলো সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার ওন যখন বুঝতে পারেন তার মেয়েও এই জিপগুলোর হাতে নিহত হয়েছে তখন তিনি মায়া এবং জেমির উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তাদের দিকে বন্দুক তাক করে ধীরে সুস্থে তাদের দিকে আসেন। জেমি মিস্টার ওনকে বলে সাহস থাকলে পুরুষের মতো সামনাসামনি লড়াই করো, কিন্তু মিস্টার ওন সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন না। তিনি সোজা জেমির বুকে গুলি করেন। সাথে সাথেই জেমি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মিস্টার ওন মায়াকে মারার জন্য তার দিকে এগিয়ে যান, কিন্তু ঠিক তখনই রোরির কুকুরটি মিস্টার ওনকে আক্রমণ করে। কুকুরটি তার হাতে সজোরে কামড় বসিয়ে দেয়, যার ফলে মিস্টার ওনের
হাত থেকে বন্দুকটি পড়ে যায়। মায়া কোনো মতে কষ্ট করে বন্দুকটির দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। মিস্টার উন কুকুরটিকে নিজের কাছ থেকে ঠেলে সরিয়ে দেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মায়া বন্দুকটি তুলে নিখুঁত নিশানায় তার উপর গুলি চালায় এবং সেখানেই সবকিছু শেষ হয়। পুরো অপরাধী পরিবারটি নিশ্চিত হওয়ার পর মায়া এবং জেমি মাটিতে শুয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তাদের সাথে কি ঘটেছিল তা তখনও তারা দুজনেই বোঝার চেষ্টা করছিল। রেড ক্যাপগুলো নিহতদের মৃতদেহ নিজেদের সাথে নিয়ে যায় যাতে তারা নিজেদের মতো করে একটা গ্র্যান্ড উদযাপন করতে পারে। কয়েক মিনিট পর জেমি বসার ঘরের প্রতিটি অংশ পরিষ্কার করে যাতে সে মায়ার প্রসবে সাহায্য করতে পারে। হাসপাতালে পৌঁছানোর মতো কোনো সময় তার হাতে ছিল না। প্রচন্ড যন্ত্রণা সত্ত্বেও মায়া নিরাপদে তার সন্তানের জন্ম দেয়। এরপর জেমি তাকে জড়িয়ে ধরে। সমস্ত সমস্যার পরেও তাদের সন্তান সম্পূর্ণ সুস্থ আছে। এদিকে জেমি বাড়িটি মেরামত করে আবারও গুছিয়ে রাখতে শুরু করে। সে কানে হেডফোন পরে কাজ করছিল। এই কারণে হঠাৎ ঘটে যাওয়া পরের বড় ঘটনাটি সে জানতে পারেনি। মায়া হঠাৎ করে লক্ষ্য করে তার সন্তান নিখোঁজ। সে জানালার বাইরে তাকিয়ে দেখতে পায় রেড ক্যাপগুলো তার বাচ্চাকে বয়ে নিয়ে বনের দিকে যাচ্ছে। মায়া তার সমস্ত শক্তি দিয়ে জেমিকে সাহায্য করার জন্য চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু হেডফোন পরে থাকার কারণে জেমি তার আওয়াজ শুনতে পায় না। তাই মায়া একাই রেড ক্যাবের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে জঙ্গলের ভেতরে সেই পাথরের বাড়ির দিকে দৌড়ায়। ভেতরে তার সন্তানকে খুঁজতে খুঁজতে মায়ার সামনে এক ভয়ঙ্কর রকমের দুর্বল এক নারী এসে দাঁড়ায়। নারীর পোশাক দেখে মায়া এক মর্মান্তিক সত্য বুঝতে পারে। সে সাধারণ কোনো নারী ছিল না, সে ছিল মেভের সেই মেয়ে। এখানেই মায়া বুঝতে পারে রেড ক্যাপরা যে মানুষগুলোকে তুলে নিয়ে যায় তারা পরবর্তীতে তাদের এক ধরনের নেতায় পরিণত হয়। এখন তারা মায়ার সন্তানকে তাদের নতুন নেতা বানাতে চেয়েছিল। এই কথা বুঝতে পারার পর মায়ার ভেতরের রাগ পুরোপুরি ফেটে পড়ে। সে একটা ছুরি দিয়ে একটা রেড ক্যাপকে আক্রমণ করে। বাকি জীবগুলো তাকে থামানোর জন্য চিৎকার করে, কিন্তু মায়া তার সন্তানকে ছেড়ে দিতে সাফ অস্বীকার করে। সে সোজা সেই বৃদ্ধ নারীর দিকে দৌড়ে যায়। মায়া তার সম্পূর্ণ শক্তি দিয়ে বৃদ্ধ নারীর চোখে আঙুল ঢুকিয়ে দেয়। সেখানেই মেভের মেয়ের জীবনের চিরতরে অবসান ঘটে। এরপর মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সব রেড ক্যাপ তার সামনে মাথা নত করে। মনে হচ্ছিল তারা মায়াকে তাদের নতুন রানী হিসেবে মেনে নিচ্ছে। কয়েক মিনিট পর জেমি তার স্ত্রী এবং সন্তানকে নিখোঁজ দেখতে পায়। সে যখন বসার ঘরে ফিরে আসে তখন সে শিশুটিকে সেখানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখতে পায়। এরপর সে মায়াকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেখানে জেমি এমন এক দৃশ্য দেখতে পায় যা তার বিশ্বাসের প্রায় অতীত ছিল। মায়া একটা বিশাল রেড ক্যাপ দলের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তারা মায়ার আদেশের অপেক্ষায় রয়েছে। মায়ার রক্তে ভরা একটা মাথার খুলি তুলে নিজের মাথার উপরে উল্টে দেয়। এই সবকিছু ছিল কোনো অদ্ভুত আচার অনুষ্ঠানের অংশ। ঠিক সেই মুহূর্তে পুরো আকাশ লাল বর্ণ ধারণ করে। রেড ক্যাপগুলো পাগলের মতো নাচতে শুরু করে। এমনকি রোরির কুকুরটিও তাদের সাথে ছোটাছুটি করছিল। মনে হচ্ছিল সবাই রেড ক্যাপদের নতুন মায়ের আগমন উদযাপন করছে। এখন মায়া ছিল তাদের নতুন নেত্রী, যে কিনা তাদের পুরো নতুন প্রজন্মকে পথ দেখাতে চলেছে। ঘটে যাওয়া সবকিছুই যেন কোনো পাগলাটে জাদুকর গল্প ছিল। তবুও জেমি এবং মায়া এই জীবনগুলোর মাঝেই তাদের নতুন জীবনকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আর এই দৃশ্যের মাধ্যমেই এই মুভিটির সমাপ্তি ঘটে।